দীর্ঘ সময়ের পরে মেজর ডালিমের গণমাধ্যমের সামনে উপস্থিত হয়েছেন এবং তিনি বেশ কিছু বিষয়ে তার অবস্থান ব্যাখ্যা করেছেন। যদি আগাগোড়া আপনি বিচারে আনেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করান, তাহলে এর বিরুদ্ধে যখন যারা যেভাবেই লড়াই করেছে তারা একভাবে মূল্যায়ন পাবে, আর যারা এর শিকার হয়েছে তারা অন্যভাবে এর মূল্যায়ন করবে। সুতরাং অতীতে যারা একটা কাজ করেছে সেই কাজের ফলাফল দ্বারা যে অংশ উপকৃত হবে তারা তো এর অনুকূলেই থাকবে, যারা উপকৃত হয়নি তারা এর অনুকূলে থাকবে না। প্রবাসী সাংবাদিক ইলিয়াসের লাইভে মেজর ডালিম তাকে দেখেছি, তার বক্তব্য আমরা শুনেছি এবং যেটা একটা রেকর্ডও করেছে ইউটিউবে। তো এই যে দীর্ঘ সময়ের পরে মেজর ডালিমের গণমাধ্যমের সামনে উপস্থিত হয়েছেন এবং তিনি বেশ কিছু বিষয়ে তার অবস্থান ব্যাখ্যা করেছেন। ৭৫-এর সেই পট পরিবর্তনের সময়ের কথা, জিয়াউর রহমান প্রসঙ্গ, শেখ মুজিবুর রহমান প্রসঙ্গে, এটার ব্যাপারে যে যে কাজ করে তার অনুকূলে সে তো যুক্তি দেখাবে, সে যুক্তিকে বিচার করবে, সমকাল কিভাবে বিচার করবে আর ওই কাল কিভাবে বিচার করেছে সেটা হলো দেখবার ব্যাপার। এই সময়ে যারা ৭৫ এবং ২৪-কে এক করে দেখছে এবং তারা এর একটা লাইন আপ করার চেষ্টা করছে, তারা এটাকে একভাবে দেখবে এবং নতুন প্রজন্ম তো এ সম্পর্কে তেমন অবহিত না। আমাদের এখানে ইতিহাস চর্চা এবং আমাদের এখানে যদি আপনি অগণতান্ত্রিক স্বৈরাচারী ফ্যাসিবাদী রাজনীতিকে যদি আগাগোড়া আপনি বিচারে আনেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করান, তাহলে এর বিরুদ্ধে যখন যারা যেভাবেই লড়াই করেছে তারা একভাবে মূল্যায়ন পাবে, আর যারা এর শিকার হয়েছে তারা অন্যভাবে এর মূল্যায়ন করবে। সুতরাং এই দুই লাইনের লড়াই এখানে থাকবে। সুতরাং অতীতে যারা একটা কাজ করেছে সেই কাজের ফলাফল দ্বারা যে অংশ উপকৃত হবে তারা তো এর অনুকূলেই থাকবে, যারা উপকৃত হয়নি তারা এর অনুকূলে থাকবে না। সুতরাং একে অতীতের ঘটনাকে অতীত তো আর আমরা বদলাতে পারবো না, যা ঘটনা তা তো ঘটেই গেছে। আমাদের তাকাতে হবে সামনে, ভবিষ্যৎটা আমাদের কেমন হবে এবং ভবিষ্যৎটা করতে কাদেরকে আমাদের প্রয়োজন। এই ভবিষ্যৎ নির্মাতারা অতীতের লোকরা এসে আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করবে না। আজকে তরুণরা যে ভবিষ্যৎ নির্মাণ করবে সেটা তাদের হাঁটুর বলের উপরে, তাদের জ্ঞান গরিমা, তাদের ধ্যান ধারণা, তাদের চিন্তা ভাবনার উপরে করতে হবে। আজকে দেশটা ভিন্নতর অবস্থায় আছে এবং ৭৫ বা তার আগের ৭১ সেই অবস্থায় দেশ নাই, উপমহাদেশ নাই, ভূ রাজনীতি নাই। আজকের পৃথিবীর দিক তাকায় এটা চিন্তা করতে হবে। আজকে ইউরোপের যে অবস্থা, সেদিনের ইউরোপের অবস্থা ভিন্ন ছিল, আমেরিকার যে অবস্থা সে অবস্থা ভিন্ন, আমাদের চীনের অবস্থান, আমেরিকার অবস্থান, ভারতের অবস্থান, রাশিয়ার অবস্থান, এই ভূ রাজনৈতিক অবস্থানগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। সুতরাং অতীতকে মূল্যায়ন করার দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন রকমের থাকবে, এটা নিয়ে আলোচনা হবে, জানার কৌতূহল থাকবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে অতীত যেন সম্পূর্ণ আমাদেরকে নিয়ন্ত্রণ না করে। আমরা যেন ইতিহাসের স্রষ্টা হতে পারি, আমরা যেন ইতিহাস নির্মাণ করতে পারি। যে ইতিহাস ২৪-এ তৈরি হয়েছে এটার মধ্যে ব্যাপক জনগণের অংশগ্রহণের চরিত্র ভিন্ন, এটা কোনো গোপন ব্যাপার না, এটা প্রকাশ্যে দিবালোকে লোককে ডাকা হয়েছে, তারা হাজির হয়েছে, ঘেরাও হয়েছে, ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে। এটা এই আধুনিক বিশ্বের এটা একটা অনন্য ঘটনা। এই ঘটনার তাৎপর্য দেখতে হবে ইতিহাসের সামগ্রিক ইতিহাসের আলোকে এবং একে একটা অনন্য মর্যাদায় অভিষিক্ত করার দায়িত্ব আমাদের লেখক, সাংবাদিক, সাহিত্যিক, চিন্তাবিদ, রাজনীতিকদের। আমরা যদি গতানুগতিক পথে আবারও প্রত্যাবর্তন করতে চাই সেটা খুবই ভুল হবে, সব দলের জন্যই ভুল হবে। এখনই সব দলগুলোতে ভেতরে গণতন্ত্রের চর্চা শুরু করা উচিত, এখনই সব দলের ভেতরে আত্মসমালোচনা করার অভ্যাস গড়ে তোলা উচিত, এখনই জনগণের প্রতি কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থী হয়ে জনগণের কাছে যাওয়া উচিত এবং তরুণদের মধ্য থেকে যে আহ্বান আসছে এই আহ্বানে সাড়া দেওয়া উচিত। তরুণরা কারা? সে তো আমাদেরই ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যৎকে অনুজ্জ্বল হতে দিতে পারি না। আমরা তাদের সঙ্গেই থাকব এবং তাদের সঙ্গে থেকেই আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আমরা দেখি যে কবি আল মাহমুদ সাহিত্যে অপরিসীম অবদান রেখেছেন এবং তাকে বিগত পতিত সরকার অবমূল্যায়নের শিকার হয়েছেন তিনি রাষ্ট্রযন্ত্রের, এবং পাঠ্য বই থেকে তার কবিতাগুলোও বাদ দেওয়া হয়েছিল এবং তার সামগ্রিকভাবে তাকে উপেক্ষা এবং অবজ্ঞা করা হয়েছে। তো
স্বাধীনতা পুরস্কারও দেওয়া হয়নি। তো এই এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার কবি সাহিত্যিকদের মূল্যায়নের ব্যাপারে কি করতে পারে শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য? আল মাহমুদের ব্যাপারে যেটা করেছে, তার মৃত্যুর পরে তার লাশ শহীদ মিনারে আসতে দেয় নাই, এটা অন্যায়। এটা সরকারের যারা ছিলেন, যারা সংস্কৃতি মন্ত্রণালয় এবং ওইসব বিষয় যারা ডিল করতেন, তারা অত্যন্ত ছোট মনের পরিচয় দিয়েছেন। আল মাহমুদ বড় কবি এবং আমাদের ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি, এবং তার কবিতায় তার কবিতা, তার ছন্দ, তার শব্দ চয়ন, ছোট মানুষটির এই বড় ভাবনা, সেটা আমাদেরকে আপ্লুত করে, আমরা অভিভূত হই। তার গল্প, তার উপন্যাস, তার সৃষ্টিশীলতা আমাদেরকে বিমোহিত করে। এবং তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, এবং তার মতো একজন সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে জ্ঞানের জগতে বিচরণ করা লোক আমি কম দেখেছি কবি সাহিত্যিকদের মধ্যে। এবং আল মাহমুদ তার কালকে সঠিকভাবে অ্যাড্রেস করতে সক্ষম হয়েছেন, এবং তার কাব্যকৃতি, আমি নই, ভারতের যারা সাহিত্য আলোচক তারা অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন। শিব নারায়ণের মতো সাহিত্য সমালোচক তাকে কি মূল্য দিয়েছেন তার জিজ্ঞাসার পাঠকরাই জানেন। আল মাহমুদের কবিতাগুচ্ছ কত যত্ন সহকারে ছেপেছেন, এবং এখানকার আল মাহমুদের যারা বিরোধিতা করতেন তাদের বিরুদ্ধে তিনি যে যুক্তি দিয়েছেন, এবং তার শৈল্পিক উৎকর্ষকে যেভাবে তিনি মূল্যায়ন করেছেন, আমি অভিভূত হয়েছি। এবং এই কৃত্তিবাস কবিতা পত্রিকায় তার উপরে যে সংখ্যা বের করে তার প্রতি যে সম্মান দেখিয়েছে, এটাও দেখবার ব্যাপার। আমাদের এখানে তো সাহিত্য সমালোচনা ওই ধারাটা তেমন শক্তিশালী গড়ে ওঠেনি। আমাদের এখানে মননশীলতার একটা দুর্ভিক্ষ চলছে। আর এই পুরস্কারের কথা বললেন, এই পুরস্কার না পাওয়াটাই তার জন্য ভালো হয়েছে আমি মনে করি। পুরস্কার তাদেরই জোটে যারা একটু নতজানু এবং যারা একটু স্তাবক শ্রেণীর হয়। কবি সাহিত্যিক হিসেবে কিছু পাবার জন্য অনেক নিম্নমানের অনেক তারা অন্য যোগ্যতার কারণে পুরস্কার পেয়েছে। সুতরাং এ নিয়ে দুঃখ করার কোনো কারণ আমি দেখি না। স্বগৌরবে তার সৃষ্টির সৌরভ এই যতদিন পাঠকরা পাবে ততদিন মানুষের চিত্তে তার চিরস্থায়ী অবস্থান থাকবে। আমি নিজেও তারপরে অনেক লেখা লিখেছি। আমি চিন্তা করছি তার উপরে একটা বই বের করার। আল মাহমুদকে এই আপনার প্রশ্নের সুবাদে আমি তার প্রতি আমার হৃদয়ের গভীরতম শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার চিন্তা ভাবনার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। চেঞ্জ টিভি আমার খুবই প্রিয় একটা অনলাইন একটা গণমাধ্যম। আমি মনে হয় অসংখ্য কর্মসূচি করেছি, অনেক বক্তব্য দিয়েছি। আমার বা আমাদের পার্টির এবং আমাদের মঞ্চের অসংখ্য বক্তব্য বিবৃতি তারা নিয়েছেন। আমার না, আমি মনে করি বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক জগতেরও যারা আছেন, চেঞ্জ টিভি চেষ্টা করেছে সবার বক্তব্য নিয়ে আসার জন্য। আমাদের দুর্দিনে চেঞ্জ টিভি আমাদের সাথে ছিল। যখন প্রবল প্রতিকূল সময় আমরা পার করছি, বৈরী সময় পার করছি, আর মেইন স্ট্রিম বড় বড় মিডিয়া যখন আমাদের বক্তব্য দিতে ভয় পেত, সংকোচ করত, দিত না, এডিট করত, চেঞ্জ টিভি তখন সাহসের পরিচয় দিয়ে একটা সময়ের কণ্ঠস্বর হিসাবে আমার নিজের বক্তব্য বা অনেকেরই, অসংখ্য মানুষের বক্তব্য, কণ্ঠস্বরকে তারা সামনে নিয়ে আসছেন। চেঞ্জ টিভি একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই জন্য তাদেরকে আমি 6 বছর পূর্তিতে উষ্ণ অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এবার অভ্যুত্থানের পরে যে নতুন যাত্রা আমি দেখতে চাইব, চেঞ্জ টিভি আরও এটার ব্যাপ্তি বাড়বে, প্রসারিত হবে। চেঞ্জ টিভি সচেতন লক্ষ লক্ষ পাঠক শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছে। ভবিষ্যতে এটা একটা জনপ্রিয় গণমাধ্যম হবে, যে গণমাধ্যম সত্য, ন্যায় পথে হাঁটবে এবং সেই গণমাধ্যম একটা নৈতিক একটা মান তারা বজায় রাখবেন, এবং একটা পেশাদারী সাংবাদিকতার পরিচয় দিয়ে বাংলাদেশ এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি,
আমরা একটা প্রচণ্ড উত্তরণকালীন গুরুত্বপূর্ণ সময় পার করছি। এই সময় চেঞ্জ টিভি আমাদের সাথে পথ চলবে, আমাদের গণতন্ত্রের অভিযাত্রার পথে হাঁটবে। আমি এই প্রত্যাশা করি। আমি চেঞ্জ টিভির যিনি প্রধান কাণ্ডারি আমিরুল মোমিনিন মানিক, আমি তাকে উষ্ণ অভিনন্দন জানাই। আমার অনুজ প্রতিম মানুষ, তিনি অসাধারণ সৃজনশীল মানুষ, উদ্যোক্তা মানুষ, তিনি একজন কর্মবীর, তাকে আমি শুভেচ্ছা জানাই। এবং আলী সহ এই পর্যন্ত চেঞ্জ টিভির যারা এর সঙ্গে যুক্ত আছেন, যে টিমে যারা যুক্ত আছেন, সাংবাদিক, কলাকুশলী, সবাইকে আমি, এবং আপনারা যারা চেঞ্জ টিভির ভক্ত, শ্রোতা, অনুসারী, আপনাদের জন্য আমার উষ্ণ অভিনন্দন, উষ্ণ শুভেচ্ছা। আশা করি আপনাদের যাত্রাটা আগামী দিনে আরও আনন্দদায়ক হবে, সফল হবে। বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রার পথেও চেঞ্জ টিভি হাঁটতেই থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।